গল্পকথনময় কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা পুনশ্চ। সন্ধ্যার অন্ধকারে জৈনুদ্দিন শহরের গলিতে গলিতে সুন্দর মুখ অনুসন্ধান করে বেড়াচ্ছিল। আনারসের চালান নিয়ে ভিন্ন জেলা থেকে যে যুবক মহাজনটি খালের ঘাটে এসে নৌকা ভিড়িয়েছে, তার ভেতরে ভেতরে রস যে টলবল করছে, এ কথা মাত্র ঘণ্টাখানেক আলাপেই টের পেয়েছে জৈনুদ্দিন। যুবক কাঞ্চন মিয়া এ ভরসাও দিয়েছে যে টাকা পয়সার জন্য জৈনুদ্দিন যেন না ঘাবড়ায়। হেসে বলেছে, সাহেব, কৃপণ লোক কি আর আনারস খেতে পারে? অনেক ফেলে ছড়িয়ে তবে না রস। সুতরাং রস সংগ্রহের ব্যাপারে জৈনুদ্দিন কিছু বিশেষ মনোযোগী দিয়েছে আজ। বেশ উৎসাহই লাগছে। টাকা পয়সার কথা ছেড়ে দিলেও পরকে এই রসের কেবল যোগান দেওয়াতেও কম সুখ নেই। গলিতে ঢুকতেই থানার এক সেপাইয়ের সঙ্গে দেখা। সেপাই মুচকি হেসে বলল, কি মিয়া, খবর কি? অমন করে কি খুঁজে বেড়াচ্ছ? কোনো জহরত টহরত হারালো নাকি? জৈনুদ্দিন বলল, আগে বলেছেন ভালো, জহরতি খুঁজছি বটে। সেপাই হাসল, কিন্তু জহরত পেলেই বা তোমার কি লাভ? দেবে তো অন্যকে। তুমি মিয়া কেবল নারকেলের ছোবড়া ছাড়িয়েই গেলে, ভেতরটার ভেঙে দেখলে না। যাই হোক, জহরত টহরত কিছু পেয়ে গেলে এই গরিবকে ভুলো না। জৈনুদ্দিন বলল, আগে তাই কি পারি? আপনাদের মেহেরবানিতেই তো আছি। জৈনুদ্দিনের মনে পড়ল, আগে এইসব থানার লোকদের কিরকম ভয়টাই না সে করত। দূর দিয়ে কেউ হেঁটে গেলে তার বুক কাঁপত। কারো সঙ্গে রঙ্গ পরিহাস করা তো দূরের কথা, কিন্তু এই বছর দেড়েকের অভিজ্ঞতায় এদের সঙ্গে ভাব রাখার কৌশলটা সে আয়ত্ত করে ফেলেছে। কোনো ভয় আর তার নেই। জেলা শহরের গণ্যমান্য অনেক লোকের সঙ্গে তার গোপন আলাপ, এমনকি দোস্তি পর্যন্ত হয়েছে। সেই সব দিনের কথা জৈনুদ্দিন প্রায় ভুলেই গেছে, যখন ৩৬ মাইল রাস্তা পায়ে হেঁটে এই জেলা শহরের লঙ্গরখানার সামনে এসে ৩ দিন মরার মতো পড়েছিল। মাছের বাজারে এক ভদ্রলোকের পকেট কাটতে গিয়ে পাঁজরের একখানা হাড় যে প্রায় ভেঙে যাওয়ার উদ্যোগ হয়েছিল, সে কথাটাও জৈনুদ্দিন তেমন করে মনে রাখতে পারেনি। কদাচিৎ এক আধ সময় ব্যথাটা হয়তো একটু একটু এখনও লাগে, কিন্তু আর ৫ জনের মতো সেই ইতিহাসটা জৈনুদ্দিনেরও আর সবসময় মনে পড়ে না। জহরতরা এর আগে শহরের কেবল কয়েকটা জায়গাতেই বাসা বেঁধে থাকত, কিন্তু কিছু কালের মধ্যে তারা প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। কোথাও প্রকাশ্যে, কোথাও গোপনে, কোথাও আধা আধি, কোথাও পুরোপুরি। জৈনুদ্দিন দেখতে দেখতে শহরের এক পাড়া থেকে আরেক পাড়ায় এসে পড়ল। পছন্দ মতো মুখ আর মেলে না। কাঞ্চন মিয়ার প্রমোদের সামগ্রী তো নয়, যেন নিজের জন্যেই কোণে খুঁজে বেড়াচ্ছে জৈনুদ্দিন। এত খুঁতখুঁত, একসময় তার নিজেরই হাসি পেল। রাস্তার দুপাশের প্রত্যেকটি মুখের উপর তীক্ষ্ণ চোখ ফেলতে ফেলতে হঠাৎ একখানি মুখে জৈনুদ্দিনের দৃষ্টি একেবারে নিবদ্ধ হয়ে রইল। পলক যেন আর পড়তে চায় না। এই মুখ অত্যধিক সুন্দর নয়, কিন্তু অতিমাত্রায় পরিচিত। জৈনুদ্দিনকে চিনতে পেরে ফতেমারও হৃৎস্পন্দন যেন মুহূর্তকালের জন্য বন্ধ হয়ে গেল। কিন্তু পর মুহূর্তেই সপ্রতিভভাবে ফতেমা বেশ শক্ত হয়ে দাঁড়াল, যেন জৈনুদ্দিনকে লক্ষ্যই করেনি। জৈনুদ্দিন একবার ভাবল চলে যায়, কিন্তু চিনে যখন ফেলেছেই, পালিয়ে কি লাভ? তাছাড়া ফতেমার সঙ্গে কথা বলবার একটা দুর্দম ইচ্ছা জৈনুদ্দিনকে ভেতরে ভেতরে অস্থির করে তুলল। কিন্তু জৈনুদ্দিন এগিয়ে যেতেই ফতেমা মুখ ফিরিয়ে চলে যাওয়ার উদ্যোগ করল। জৈনুদ্দিন পেছন থেকে ডেকে বলল, শোনো। ফতেমা ফিরে তাকাল, কঠিন স্বরে বলল, কি? জৈনুদ্দিন বলল, এখানে এলে কবে? তুমি না শেষে বুড়া আব্দুল খাঁর সঙ্গে নিকে বসেছিলে? ফতেমা তীক্ষ্ণ একটু হাসল। নিকা তো একসময় তোমার সঙ্গে বসেছিলাম মিয়া। জৈনুদ্দিন একটু কাল চুপ করে রইল, তারপর বলল, ভিতরে চলো, কথা আছে। ফতেমা রুক্ষস্বরে বলল, না। না কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? ঘরে ঢুকে তোমার জিনিসপত্র লুটে নিয়ে পালাবো না?
ফতেমা বলল, যাওয়ার সময় গলা টিপেও রেখে যেতে পারো, তোমার অসাধ্য কাজ নেই। জৈনুদ্দিন ক্রূর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বলল, বটে, কিন্তু তোমার সাধ্যটাও তো বিবি কম দেখছি না। ফতেমা আবার ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছিল। জৈনুদ্দিন ব্যঙ্গ করে বলল, আহা, বিবি গোসা করে নিজের ক্ষতি করছো কেন? তার চেয়ে আমিই যাচ্ছি। বলে জৈনুদ্দিন সত্যি সরে গেল। পাশের মেয়েটি বলল, অভতি, খদ্দেরকে ঝগড়া করে তাড়ালি কেন? ফতেমা বলল, তাড়াবো না? ও যে এককালে আমার স্বামী ছিল রে। তাই নাকি? তাহলে তো আরো জমতো ভালো। ফতেমা অদ্ভুত একটু হাসল। তা তো জমতই। জমাবার চেষ্টা আরম্ভ করেছিল জৈনুদ্দিন আজ নয়, আরও বছর 7 আগে। তার দাদা মঈনুদ্দিন ফতেমাকে বিয়ে করে আনার সঙ্গে সঙ্গে তার উপর জৈনুদ্দিনের চোখ পড়েছিল। মেটে কলসি কাঁখে ঘাট থেকে ফতেমা জল নিয়ে ফিরত, সেই চোখ তাকে অনুসরণ করতে করতে আসত। ঢেঁকিতে যখন ধান ভানত ফতেমা, বেড়ার ফাঁকে ফাঁকে সেই চোখ তার চঞ্চল ভঙ্গির দিকে তাকিয়ে থাকত। কেবল নীরব দৃষ্টিতেই নয়, আড়ালে আবডালে পেয়ে ফাতেমার কাছে ভাষা দিয়েও জৈনুদ্দিন নিজের সেই দৃষ্টির ব্যাখ্যা করতে চেষ্টা করেছে। ভাবি সাব, আমার চোখে ভারী সুন্দর লাগে তোমাকে। ফতেমা হেসে উড়িয়ে দিয়েছে। খবরটা তোমার মিয়া ভাইকে একবার দিয়ে দেখব। তোমার ভিতরটা কি কাঠ নাকি ভাবি সাব? তোমার মিয়া ভাইকে একবার জিজ্ঞেস করো। কিন্তু মিয়া ভাইয়ের দোহাই বেশি দিন চলল না। 5 বছরের মাথায় নিউমোনিয়ায় মঈনুদ্দিনের মৃত্যু হল। মাসখানেক যেতে না যেতেই ফতেমার বাপ ইব্রাহিম কারিগর নিকা দেওয়ার জন্য সম্বন্ধ দেখছে। জৈনুদ্দিন গিয়ে বলল, ভাবি সাহেব, মিয়া ভাই তো তোমাকে ফাঁকি দিয়েই গেল। খোদার ইচ্ছের উপর তার মানুষের জোর থাকে না। জোর জুলুম মানুষের আপনজনের উপরই চলে। কথার ভাব বুঝতে পেরে ফতেমা আরক্ত মুখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, নিকা করবার আমার আর কোথাও ইচ্ছা নেই রাঙা মিয়া। তুমি যদি ভরসা দাও, এই বাড়িতেই আমি থাকতে পারি। জৈনুদ্দিন বলল, তোমার বাড়ি, তোমার ঘর, এই ছেড়ে তুমি যাবে কোথায়? কিন্তু 5 জনে 5 কথা বলতে পারে, সেই জন্যই 2-10 টাকা ব্যয় করে কেবল মোল্লা মুন্সিদের মুখটা বন্ধ রাখা। ফতেমা কিছুক্ষণ চুপ করে ভাবল, কেবল ঠাট্টাই আর কি নয়, সাময়িক ইচ্ছা পূরণও নয়। জৈনুদ্দিন সঙ্গতভাবে নিজে যেচে তাকে বিয়ে করতে চাইছে। এই অনুরাগকে সন্দেহ করা যায় না। এই ভালোবাসার উপর সারা জীবন নির্ভর করে থাকতে সাধ যায়। এমন আপনজন কজন মেলে সংসারে? ফাতেমা বলল, কিন্তু তোমার নিজেরও তো পরিবার আছে, ছেলে মেয়ে হয়েছে রাঙা মিয়া। জৈনুদ্দিন বলল, থাকলেই বা, আমার বাজানের কয় বিবি ছিল জানো? 4 জন, পুরো এক হালি। শেষটাতে উঠে আমার 4 মা তাঁত খোলায় গিয়ে টানা আরম্ভ করত। খটখট শব্দে আমাদের ঘুম ভেঙে যেত। বাজান হুঁকো টানতে টানতে বিবিজানদের সব দেখিয়ে শুনিয়ে দিতেন। আজকালও এক এক রাত্রে খোয়াবের মধ্যে সেই টানা করবার শব্দ শুনে বিছানার উপর উঠে বসি। তুমি যদি মেহেরবানি করো, তোমাদের নিয়ে আমি আগের মতো সেই রকম করে তাঁত খুলব। মেহের কারিগরের ছেলে আমি, আমার কি বাড়ি বাড়ি গিয়ে এমন জন্মজরি পোষায়? ফতেমা জৈনুদ্দিনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলল, কিন্তু ভারী যে শরম করে মিয়া। জৈনুদ্দিন হেসে ফিসফিস করে বলল, বিবিজান, তুমি তো জানো না এই শরমের সময় তোমার আরো বেশি খুবসুরত থাকে। জৈনুদ্দিন যেন মত্ত হয়ে উঠল। নিত্য নতুন তার আদর জানাবার কায়দা, এত কায়দা মঈনুদ্দিনের কোনোদিন মাথায় আসত না। নিত্য নতুন নামে জৈনুদ্দিন ডাকে, নিত্য নতুন ভাষায় ভালোবাসা জানায়। এত কথা কোনোদিন মুখচোরা মঈনুদ্দিনের মুখেও আসত না। পাশের ঘরে সাকিনা ছেলে নিয়ে ছটফট করত। ফাতেমাই শেষে দয়া করে বলতো, হয়েছে হয়েছে, এবার ছোট বিবির ঘরে একটু যাও দেখি। কিন্তু বছর খানেক যেতে না যেতেই স্রোতের মুখ গেল ঘুরে। এক ফৌজদারি মামলায় জড়িয়ে জৈনুদ্দিন সর্বশান্ত হল। ভিটে মাটি বাঁধা পড়ল। যুদ্ধের দরুন গৃহস্থালির খরচা ক্রমেই বেড়ে যেতে লাগল। তাঁত আর খোলা হল না,
তার বদলে 2 বউকে 2 ঢেঁকি পেতে দিল জৈনুদ্দিন। ফি হাটে ধান কিনে আনে, 2 বউকে পাল্লা দিয়ে চাল ভেনে দিতে হয়। সেই চাল বিক্রির পয়সায় চলে সংসার। ক্রমে দেখা গেল এদিক থেকে বড়ু বিবি কেবল পটের বিবি, কোনো কাজের বিবি নয়। তার সময়ও লাগে বেশি, কাঁড়া চালের খুঁদও থাকে বেশি। সাকিনা তার চেয়ে অনেক শক্ত, অনেক খাটুয়ে। ফলে সাকিনার উপরই দরদটা গিয়ে পড়ে জৈনুদ্দিনের। তার জন্যে মাজন আসে, তার ছেলের জন্যে আখ বাতাসা আসে। দুধেল গাইকে খোল জাপ বেশি করে খাওয়াতে হয়। ফাতেমা ছটফট করে, কিন্তু সাকিনা কিছুমাত্র ভাগ দেয় না। স্বামীর ভাগ দিয়েছে, আবার আরও। তারপর এলো সেই দেশজোড়া দুর্ভিক্ষ। হাটে বাজারে ধার মেলে না। ফতিমা আর সাকিনা দুজনেই বেকার। তবু সাকিনা আর তার ছেলে মেয়ের ওপরই টান বেশি জৈনুদ্দিনের। শত হলেও সাকিনা তার বিয়ে করা বউ, বজলু নিজের ছেলে। বাড়িতে হাঁড়ি চড়ে না, চেয়ে চিনতে যেখান থেকে যা পায় সব সাকিনা আর তার ছেলেকে লুকিয়ে লুকিয়ে খাওয়ায় জৈনুদ্দিন। শুকিয়ে শুকিয়ে ফতেমা অস্থিসার হয়ে পড়ে, নড়ে বসবার শক্তি থাকে না। তবু জৈনুদ্দিনের ভ্রুক্ষেপ নেই। এরপর ফতেমার শরম রাখতে পারে না। বলে, তোমার একই ব্যবহার মিয়া, পায়ে ধরে 14 বার করে সিধে নিকা করেছিলাম, মনে নাই? জৈনুদ্দিন জবাব দেয়, না নেই, কিন্তু এখন পায়ে ধরেই বলছি, রেহাই দে, রেহাই দে আমাকে। মিয়া ভাইকে খেয়েছিস, আমাকে আর খাস নে। গায়ে তো আরও মুসলমান আছে, তাদের কারো ঘরে যা। দিন কয়েক উপবাসের পর ফতেমা সোজা চলে এলো বুড়ো আব্দুল খাঁর বাড়ি। জৈনুদ্দিন কোনো বাধা তো দিলই না, বরং খুশি হল। আব্দুল খাঁ তার দিকে বার কয়েক তাকিয়ে বলল, নিকা তো তোমাকে করবই বিবি। গন্ডা কয়েক ছেলে মেয়ে শুদ্ধ 2 জন বিবিকে যখন এই বাজারে পুষতে পারছি, তোমাকেও পারব। কিন্তু তার আগে চল একবার শহর থেকে ঘুরে আসি। খাসি আর মুরগির চালান নিয়ে যেতে হবে, একা একা যেতে ভালো লাগছে না। আব্দুল খাঁর চালানের নৌকায় উঠে বসবার সময় ফাতেমার কানে গেল, কলেরায় বজলু আর সাকিনা দুজনেই শেষ হয়ে গেছে। ফাতেমা সবাইকে শুনিয়ে শুনিয়েই প্রার্থনা করল, হে খোদাতালা, জৈনুদ্দিনের জন্য আজ রাতে গড়ে যায়। খানিক ঘোরাঘুরির পর জৈনুদ্দিন আবার এসে উপস্থিত হল। ফাতেমা অবাক হয়ে বলল, তোমার কি কোনো শরম নেই মিয়া? জৈনুদ্দিন বলল, শরমের কথা থাক, তোমার কাছে একটা কাজের কথা বলতে এসেছি বড় বিবি। কাজের কথা আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গেই, তোমারই লাভ, আমার আর কি। জৈনুদ্দিন নাছোড়বান্দা। অগত্যা তাকে একটু আড়ালে এনে ফাতেমা তার প্রস্তাবটা শুনল এবং শুনে প্রথমটা থ হয়ে গেল। সে ভেবেছিল কাকুতি মিনতি করে জৈনুদ্দিন নিজেই আসতে চাইবে, কিন্তু অন্যের জন্য যে সুপারিশ করবে জৈনুদ্দিন, তা সে ধারণাই করতে পারেনি। ভেতরে ভেতরে এমন পিশাচ হয়েছে জৈনু মিয়া, এমন পাকাপোক্ত শয়তান। তা সে যদি পারে, ফতেমাই বা পারবে না কেন? বিশেষত লোকটিকে যখন শাঁসালো বলেই শোনা যাচ্ছে। লাভ ছেড়ে দিয়ে ফল কি? কাঞ্চন মিয়া 2-3 দিন যাতায়াত করে, তারপর চলে আসে থানার নুরুদ্দিন সাহেব, তারপর কাছারির কল্যাণ গাঙ্গুলি। না, পিশাচ হলেও জৈনুদ্দিন একেবারে ডাহা চালবাজ নয়। তার আনা লোকগুলির সত্যি পয়সা আছে, আর তারা পয়সা ব্যয় করতেও জানে। ইতিমধ্যে বেশ একটু নতুন ধরনের অন্তরঙ্গতা জন্মেছে জৈনুদ্দিন আর ফতেমার মধ্যে। মাঝে মাঝে ডিমটা, মাছটা, আনাজটা হাতে করে আনে জৈনুদ্দিন। ফতেমা গরমের দিনে শরবত করে দেয়, ঠান্ডার দিনে চা খাওয়ায়। চায়ে চুমুক দিতে দিতে জৈনুদ্দিন বলে, গাঙ্গুলি ছোড়াটা কিন্তু কেমন একটু বোকা বোকা না? ফতেমা হেসে উঠে, ছাই জানো তুমি, আসলে বজ্জাতের ধাড়ি। এখানে এসে অনেকেই অমন ন্যাকা ন্যাকা ভাব করে, একটু টিপে দেখলেই আমরা সব টের পাই। জৈনুদ্দিন হেসে মাথা নাড়ে, তা ঠিক, তোমাদের ফাঁকি দেওয়ার জন্যেই। ফতেমা আবার বলে, তোমাদের নুরুদ্দিন কিন্তু ভারী ধার্মিক। বলে, ফতেমা আমার একজন গুরুজনের নাম। আমি বলি, তাতে আমার কি? আমার আরো হালকা হালকা 2-3টে নাম আছে,
আতরজান, দিলজান, যা খুশি ডাকতে পারো বলে ফতেমা মুখ টিপে হেসে জৈনুদ্দিনের দিকে তাকায়। যখন নিত্য নতুন নামে ডাকার বাতিক ছিল জৈনুদ্দিন, এইসব তখনকার নাম। জৈনুদ্দিন এবার গম্ভীরভাবে বলে, উঠি এখন বড়ু বিবি, বেশি সময় নিয়ে তোমার ক্ষতি করে লাভ কি? ফতেমা বলে, এত তাড়াতাড়ি কেন, গোসা হলো নাকি মিয়ার? জৈনুদ্দিন হেসে উঠে, খেপেছ? গোসা হলে দুজনেরই ক্ষতি। ফতেমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। কেবল ক্ষতির ভয়ে কি জৈনুদ্দিন কোনো গোসা করে না, অভিমান করে না, হিংসে করে না? ক্ষতির ভয় কি মানুষকে এমন পাথর করে তোলে? দিন কয়েক আগে ফতেমা সেদিন ঠাট্টা করে বলেছিল, যাই বলো, আজকাল কিন্তু তুমি একেবারে পয়গম্বর হয়ে গেছ মিয়া। তাবিজ কবজ নিয়েছ নাকি হাশেম ফকিরের কাছে? ইঙ্গিতটা বুঝতে পেরে জৈনুদ্দিন বলেছিল, ময়রায় কি আর সন্দেশ খায় বিবি? ফতেমা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে জবাব দিয়েছিল, তা ঠিক, সন্দেশ বেচা পয়সা খেলে তো জাত যায় না। জৈনুদ্দিন এমন পাথর হল কি করে? তার চোখে রং নেই, হাসিতে রং নেই। পরিহাস ওপর ওপর যতই করুক জৈনুদ্দিন, কোনোদিন তাকে ছুঁয়ে পর্যন্ত দেখে না। অথচ সবাই বলে ফতেমা আগের চেয়ে অনেক সুন্দরী হয়েছে। কল্যাণ বলে তেমন করে সেজেগুজে বেরুলে তাকে নাকি ঠিক কলেজে পড়া মেয়েদের মতো দেখায়। কিন্তু জৈনুদ্দিন তাকে ছোঁয় না। জৈনুদ্দিন তাকে ঘৃণা করে। এতখানি ঘৃণা করবার অধিকার কোথায় পেল সে? জৈনুদ্দিন কি তার চেয়ে কম পাপী? প্রশ্নের পর প্রশ্ন করে নিজের অন্তরকেই ফতেমা জর্জর করে তোলে। ক্ষুব্ধ হৃদয় কিছুতেই শান্ত হতে চায় না। সেদিন আবার আর একজন শাঁসালো লোকের সন্ধান আনল জৈনুদ্দিন। বলল, ভালো করে সেজেগুজে থেকেও বড় বিবি, লোকটা কিন্তু ভারী শৌখিন। ফতেমা ম্লান মুখে বলল, আমার যে ভারী মাথা ধরেছে, জ্বরই যেন এসে পড়ে পড়ে। জৈনুদ্দিন ব্যস্ত হয়ে বলল, তাই নাকি? তবে আজ থাক, চুপচাপ শুয়ে থাকো বিছানায়। কথার মধ্যে পুরনো আন্তরিকতার সুর যেন আবার ফিরে এসেছে। ফতেমা বলল, কিন্তু তুমি তো কথা দিয়ে এসেছ, কথার খেলাপ করলে ক্ষতি হবে না? তার চেয়ে নিয়েই আসো। জৈনুদ্দিন ধমক দিয়ে বলল, যা বলছি তাই করো, শুয়ে থাকো চুপচাপ, পয়সার লোভ বড় বেশি তোমাদের। ফতেমা মনে মনে খুশি হল, কিন্তু খোঁচা দিতে ছাড়ল না। তোমাদেরই বুঝি কম? তর্ক না করে একটু শুয়ে থাকো দেখি, মাথা কি দুই দিকেই ধরেছে খুব বেশি? ফতেমা শুয়ে পড়ে বলল, খুব, যেন ছিঁড়ে পড়ে যেতে চাইছে। তাহলে এক কাজ করো, জলপট্টি দিয়ে রাখো মাথায়। ফতেমা কিছুক্ষণ চোখ বুজে পড়ে রইল। জলপট্টির স্মৃতি তাকে আরেক যুগে ফিরিয়ে নিয়ে গেছে। সেদিনও দারুণ মাথা ধরেছিল ফতেমার, ছটফট করছিল যন্ত্রণায়। হাট থেকে এসে শুনতে পেয়ে হাত ধোয়া নেই, জৈনুদ্দিন নিজে এসে তাড়াতাড়ি ভিজে ন্যাকড়ার পট্টি বেঁধে দিল ফতেমার কপালে। তারপর শিওরে বসে শুরু করল পাখা দিয়ে বাতাস করতে। সাকিনা ঠাট্টার ছলে অনেক বাঁকা বাঁকা কড়া কড়া কথা শুনিয়ে দিল। বলল, চলো জ্যান্ত এমন লম্বা চড়া পুরুষ মানুষটাকে ভেড়া করে ফেললে কি করে বড়ু বিবি? ধন্য তোমার জাদুর মহিমা। সেই জাদু এমন করে ভেঙে গেল কি করে? কেবল কি ফতিমাই তা ভেঙেছে? জৈনুদ্দিন বলল, কি শুয়ে আছো যে? যা বলছি তাই করো, ন্যাকড়া ভিজিয়ে জলপট্টি দাও। বলে জৈনুদ্দিন আবার বিড়ি টানতে লাগল। ফাতেমা হঠাৎ একেবারে চেঁচিয়ে উঠল, হয়েছে হয়েছে, অত সোহাগে আর দরকার নেই আমার। ভারী দরদ দেখাতে এসেছ। দরদ যে কিসের জন্য তা বুঝি না। ভয় নেই, মাথা ধরায় মরে যাব না, কালই উঠতে পারব। কালই আনতে পারবে তোমার লোক। জৈনুদ্দিন অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। এত রাত্রেও শহর ভরে বেশ লোকজন চলাচল করছে। ক্রমেই বসতি বাড়ছে, দোকানে দোকানে চলছে বেচাকেনা। জন কয়েক অল্প বয়সী মেয়ে পুরুষ সেজে গুজে গা ঘেঁষাঘেঁষি করে চলেছে। তাদের হাসির শব্দ অনেকক্ষণ ধরে কানে লেগে রইল জৈনুদ্দিনের। চুলের আর শাড়ির গন্ধ বাতাসে ভেসে রইল বহুক্ষণ ধরে।
সামনের বটগাছের তলাতেই ছিল লঙ্গরখানা, আর তার সম্মুখেই হুমড়ি খেয়ে পড়েছিল জৈনুদ্দিন, ফৈজু আর কেষ্টমণ্ডল। ফৈজু আর কেষ্ট আর ওঠেনি, কিন্তু কে আর মনে রেখেছে তাদের কথা? ফৈজুর বিবি নাকি আবার নিকা বসেছে, তার ছেলে মেয়েও হয়েছে এর মধ্যে। গায়ে আবার লোকজন ফিরে গিয়েছে, ধান চাল আবার পাওয়া যাচ্ছে। দৈনিক মজুরির হার নাকি গায়েও অনেক বেড়ে গিয়েছে। 1.5 টাকার কমে কেউ আর জন খাটে না। শহরে বসে বসেই জৈনুদ্দিন সব খবর পায়, সব খবরই তার কানে এসে পৌঁছায়। পরদিন বিকেলের দিকে জৈনুদ্দিন আবার গেল ফতেমার কাছে। ফতেমা তখন কেবল সাজসজ্জা শুরু করেছে। জৈনুদ্দিন বলল, গোসা ভেঙেছে বিবি সাহেব? ফতেমা বলল, না ভাঙলে তো দুজনেরই ক্ষতি। তা ঠিক, কিন্তু সাজগোজটা আজ একটু ভালো রকম হয় যেন। লোকটা কিন্তু ভারী শৌখিন, কোনো খুঁত যেন না থাকে। আচ্ছা আচ্ছা, সে আর আমাকে শিখিয়ে দিতে হবে না। জৈনুদ্দিন পকেট থেকে একটা শিশি বার করল, আর বোঁটাওয়ালা 2টো লাল গোলাপ। ফতেমা অবাক হয়ে বলল, ও আবার কি? জৈনুদ্দিন বলল, গোলাপ 2টো খোঁপায় গুজে নিও, বেশ চমৎকার মানাবে, আর গন্ধটা একটু ছিটিয়ে নিও কাপড় চোপড়ে। লোকটা ভারী শৌখিন কি না? ফতেমা হেসে বলল, আচ্ছা গো আচ্ছা, একেবারে ডানা কাটা পরি হয়ে থাকবো, কিছু ভেবো না। জৈনুদ্দিন আবার ফিরে গেল। খানিক বাদে গোল হয়ে চাঁদ উঠল আকাশে। কিছুক্ষণ জৈনুদ্দিন শহরের এপথে ওপথে ঘুরে বেড়াল। এক বাড়ি থেকে চমৎকার রান্নার গন্ধ বেরোচ্ছে, শোনা যাচ্ছে ছেলে মেয়েদের কোলাহল। একটা জানলার ধারে স্বামী স্ত্রীতে ফিসফিস করে কি আলাপ করছে। তাদের দিকে চোখ পড়তেই জৈনুদ্দিন চোখ ফিরিয়ে নিল। সন্ধ্যার খানিক পরেই জৈনুদ্দিনকে ফিরে আসতে দেখে ফতেমা বিস্মিত হয়ে বলল, ও মা, এত সকাল সকাল যে? এই না বলেছিলে রাত হবে? কই তোমার সেই শৌখিন লোক কোথায়? জৈনুদ্দিন মুহূর্তকাল মুগ্ধ দৃষ্টিতে ফতেমার দিকে তাকিয়ে রইল। তার নির্দেশ মতো ফতেমা আজ ভারী সুন্দর করে সেজেছে। খোপায় গুঞ্জেছে তারি দেওয়া গোলাপ, শাড়িতে ছিটিয়েছে তারি আনা সুগন্ধি। আজকের বেশে ভারী অপরূপ মানিয়েছে ফাতেমাকে। মনে পড়ল না এই সজ্জা কার জন্যে। জৈনুদ্দিন বলল, সে আছে একটু আড়ালে, তার আগে তোমার সঙ্গে 2-একটা কথা বলে নি, চলো। ফতেমা দৌড়টা ভেজিয়ে দিয়ে এসে অবাক হয়ে দেখল তার পাতা বিছানার এক কোণে জৈনুদ্দিন বসে পড়েছে। সাধারণত এইভাবে জৈনুদ্দিন বসে না। ফতেমা বলল, কি কথা? জৈনুদ্দিন বলল, শোনোই। ফতেমা আর একটু কাছে সরে এসে বসল। জৈনুদ্দিন ব্যাগ খুলে নতুন একখানা 5 টাকার নোট বের করে ফতেমার হাতের মধ্যে গুঁজে দিয়ে ব্যাগখানা নিজের মুঠির ভেতর চেপে ধরে বলল, সে যদি আজ নাই আসে, তোমার কি খুব মন পুড়বে বড়ুবেবি? সঙ্গে সঙ্গে ফতেমাকে জৈনুদ্দিন নিজের দিকে আরও একটু আকর্ষণ করল। ফতেমা একবার জৈনুদ্দিনের দিকে তাকাল, তারপর হাত ছাড়িয়ে নিয়ে মৃদু হেসে নোটখানা ফের জৈনুদ্দিনের পকেটেই গুঁজে দিল। জৈনুদ্দিন একটু ক্ষুব্ধ হয়ে বলল, কম হল নাকি? আরও চাই তোমার? ফতেমা অপূর্ব মধুর ভঙ্গিতে হাসল। চাই না? খরচ কত তার খেয়াল আছে মিয়ার? এত কাণ্ডের পর মোল্লা মুন্সিদের মুখ কি আর 2-5 টাকায় বন্ধ হবে ভেবেছ? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা পুনশ্চ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।